দুটো ভিন্ন প্রকৃতির মানুষ প্রীতিশা আর কাবির মেলায় ভিড়ে পাশাপাশি হাঁটছিল। রঙিন আলো, মানুষের কোলাহল আর দূরে ভেসে আসা নগরদোলার শব্দ সবকিছু প্রীতিশার জন্য প্রথম। তাই প্রীতিশার মনটা অদ্ভুত এক আনন্দে ভরেছিল। তাছাড়া কবিরের সঙ্গে আসতে পেরে সে আরো বেশি খুশি। এত সহজে যে ঘাড়তারাটা রাজি হয়ে যাবে সেটা নিজেও ভাবেনি। অন্যদিকে কাপের পুরোপুরি নিজের ভেতরে ভাবনায় ডুবে। মেলার একা একা অনেক ঘোরা হলেও জীবনে এই প্রথম কোনো মেয়ের সঙ্গে ঘুরছে সে, তাও আবার মেলায় এভাবে। সম্প্রতি দিনগুলো তার জীবনে যা কিছু ঘটেছে সবকিছু যেন হঠাৎ হঠাৎ এসে তার অপ্রস্তুত করে দিচ্ছে। কিছুই আটকাতে পারছে না, কিছুই পুরোপুরি বুঝতে পারছে না। ভাবনার সুতো ছিঁড়িয়ে গেল প্রীতিশার ডাকে, এই কাবির শোনো না, ওগুলো কিনে দাও না। কাবির চমকে উঠে বলল, কি, কোনটা? প্রীতিশা আঙুল তুলে সামনে হঠাৎই মিঠাইয়ের দিকে দেখিয়ে একবার বাচ্চাদের মতো লাফিয়ে উঠল, ওই যে গোলাপি গোলাপি সাদা সাদা। কাবির নাক ছিটকে বলে, বাচ্চাদের মতন ফাল পর্দা চোখে ভালো কইরা কইলেই তো হয়, আসো দিতাছি। তারপর একটু থেমে আবার বলল, আর গোলাপি গোলাপি সাদা সাদা কি? মানুষ শুনলে কি কইবে? ওইগুলার নাম বুড়োই চুল। প্রীতিশা লজ্জিত ভঙ্গিতে খানিকটা মাথা চুলকে বলল, ও আচ্ছা, আমি জানতাম না নামটা। এরপর কাবির এগিয়ে যায় হাওয়াই মিঠাই কিনতে। কাবিরের পিছু পিছু হাঁটতে হাঁটতে প্রীতিশার ঠোঁটে আপনাতেই একটা মুচকি হাসি এসে গেল। কিছুক্ষণ পর কাবির তার হাত দুটো হঠাৎই মিঠাই ধরিয়ে দিল। প্রীতিশা যেন খুশিতে ঠিকরে পড়ল, যা তার চোখে মুখে একরাশ উচ্ছ্বাস দেখে যে কেউ বুঝবে। আর এইসব দৃষ্টিগোচর হলো কাবিরের। এত অল্পতেই খুশি হলো মেয়েটা, কি একটা ভেবে চোখ নামিয়ে নিল কাবির। আরো একটু সামনে যেতে প্রীতিশার চোখে পড়লো ফুচকা স্টল গুলো সারি সারি দাঁড়িয়ে আছে। মুহূর্তেই সে কবিরের শার্টের কোনা ধরে আলতো করে টেনে খোঁচাতে লাগলো। কাবির ছিটকে সরে গিয়ে বিরক্ত গলায় বলল, এই চেমড়ি, খোঁচাখুচি করো কেন? আবার কি দেখলাম? আজ তো দেখা যায় আমাদের ফতর বানানোর মতলব কইরা আইছো। প্রীতিশা ফিক করে হেসে বলল, স্কিপুড একটা। আচ্ছা যাও, একটাই লাস্ট ফুচকা খাওয়াও শুধু। পারুম না, সরো। কবির উত্তর ছিল একেবারে সোজা সাপটা, কিন্তু প্রীতিশা দমল না। নিজের মুখুম চেলে ঠোঁট উল্টে কৃত্রিম কাঁদো কাঁদো মুখ করে তার সামনে এসে দাঁড়ালো। তারপর কবিরের সামনে পেছনে আশেপাশে সব জায়গায় গিয়ে নিজের দিকে তাকানোর চেষ্টা করলো। দেখো, আমাকে দেখাও। কবির মুখ ফিরিয়ে রইল, না না, তাকামুন না, তুমি আমার দুর্বলতা বুঝাই ফাইলছো না। কথা বলতে বলতে হঠাৎ করেই কবিরের চোখ পড়ে গেল প্রীতিশার পান পাতার ন্যায় মুখটাই। ব্যাস, প্রীতিশা জিতে গেল আর কবির হারলো। কবির দীর্ঘশ্বাস ফেলে বলল, আজ বহুত জ্বালাইছো তুমি, এইভাবে কোনোদিন কেউ আমায় জ্বালায় নাই। প্রীতিশা একগাল হেসে উত্তর দিল, আমিও এভাবে কারোর কাছে বায়না করিনি। আজ আরো কখনো মেলাতেও আসিনি কারোর সঙ্গে, তুমি প্রথম। কবির একটু অবাক, একটু আগ্রহী হয়ে বলল, কোনোদিন মেলাতে যাও নাই মানে? হাঁটতে হাঁটতে প্রীতিশার কণ্ঠ হঠাৎ ম্লান হয়ে এলো। বলতে লাগলো, আমি আসলে বাইরের জগতের সঙ্গে খুব একটা পরিচিত নই। কাজ ছাড়া জীবনের বেশিরভাগ সময় পড়াশোনার মাঝেই আবদ্ধ হয়েই থেকেছি। মাথার ভেতর একটাই কথা গেঁথেছিল, পড়াশোনা করো আর নিজের জায়গা শক্ত করো। বাইরের জীবন চেনা বলতে নিজের খরচ চালাতে পার্ট টাইম কাজ করেছি, প্রয়োজন ঘরোয়া কেনাকাটা, এইটুকুতেই ব্যাস। ভাইয়া শিখিয়েছে সব আমাকে, কারণ আল্লাহ না করুক যদি কোনো দুর্ঘটনা হয়, তখন ভাইয়া ছাড়া আমার রক্তের কেউ থাকবে না এই পৃথিবীতে। তখন আমার কি হবে? কাবির থমকে গেল, অপলক তাকিয়ে রইল প্রীতিশার দিকে। কথাগুলোর মাঝে যে অকথ্য ব্যথা লুকিয়ে আছে সেটা তার অচেনা নয়। এই অন্তর্গত ক্ষত চিহ্নগুলো কবির নিজের ভেতরে বহুদিন ধরে বয়ে বেড়াচ্ছে। কবিরের ধ্যান ভাঙল হয়ে স্তম্ভিত ফিরে পেল পরিচিত কণ্ঠে, ভাইজান। ডাক শুনে পেছন ফিরে তাকায় কবির। তার সঙ্গী
তার সঙ্গে প্রীতিশাও তাকায়। চোখের সামনে দাঁড়িয়ে কায়রা বেশ গুরুতর ভঙ্গিতে যেন গোপন কিছু ধরে ফেলেছে। তাই ছোট ছোট কৌতূহলী নজরে সে কখনো কাবিরকে দেখেছে, আবার কখনো কাবিরের পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে। হঠাৎ কোমর থেকে রেখে দুষ্টু হাসি হেসে বলল, ওয়ে হয়ে, তাহলে বড় ভাইজান ঠিকই বলছিল। কবির সেসবে পাত্তা না দিয়ে সন্ধিহার নজরে ভ্রু কুচকে এক পাশে তাকিয়ে বলে, তুই এখানে কি করিস? একা একা মেলায় আইছোস নাকি? কায়রা চোখ পাকিয়ে বলে, একা? কখনোই না। আমার বড় বড় দামড়া দুই ভাই জীবনে আমাকে একা ছাড়বে? রিল্যাক্স, বান্ধবীদের সঙ্গে এসেছি। তাহলে তোর বান্ধবী কই? কায়রা হাতের ইশারায় পাশের দোকানের দিকে দেখিয়ে দেয় নিজের কয়েকজন বান্ধবীদের। হঠাৎ কিছু মনে পড়তে ভুল পাল্টে বলে, এক মিনিট, তুমি আমাকে জেরা করছো কেন ভাইজান? জেরা তো আমি করব তোমাকে। কাবির হো হো করে হেসে ওঠে। আর প্রীতিশা, সে তখনও পরিস্থিতি বুঝে উঠতে পারেনি, তবে ভাইজান ডাকটা শুনেই বুঝে যায় মেয়েটি কাবিরের বোন। কায়রা এগিয়ে এসে প্রীতিশাকে মাথা থেকে পা পর্যন্ত দেখে নিল, তারপর মুচকি এসে বলল, ভাইজান, এই মেয়ের বয়স কত? কেন জানি পিচ্ছি লাগছে। সত্যি সত্যি এ আমার ভাবি তো? এক্সকিউজ মি আপু, বলে গলা খাকারি দেয় প্রীতিশা। সে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে বলল, আমার বয়স 19 বছর 11 মাস। আমি কিন্তু একদম পিচ্ছি নই। কায়রা আলতো এসে বলে, কিসে পড়ো? অনার্স ফার্স্ট ইয়ার। এইদিকে কাবিরের চোখ কপালে, এত ছোট! সে তো ভেবেছিল মেয়েটির বয়স অন্তত 21-22 হবে। এইদিকে কায়রা হাসি মুখে চোখ টিপে বলে, সমস্যা নেই ভাবি, আমার পছন্দ হয়েছে। প্রীতিশা অপ্রস্তুত হয়ে পড়ে, লজ্জায় চোখ মাটিতে নামিয়ে নেয়। কাবির বিরক্ত গলায় বলে, আরে কিসের ভাবি টাবি, চুপ থাকতো। আর তুই সত্যি এত ছোট, আমার কত দেখাইয়া লাগে না। এত ছোট ছোট করছো কেন? প্রীতিশা গম্ভীর গলায় বলে, আমার বান্ধবীদের কেউ কেউ তো বাচ্চার মা পর্যন্ত হয়ে গেছে। কবি দুই হাত তুলে আত্মসমর্পণ করে, এসবে আমি নাই ভাই, এখন মশকরা রাখতোরা। এরপর প্রীতিশার দিকে তাকিয়ে বলে, অনেক ঘোরা হয়েছে, এখন আসো, রিক্সায় উঠাইয়া দি, আমিও বাড়ি যাবো। তারপর কায়রার দিকে তাকিয়ে কড়া স্বরে বলে, আর শোন কায়রা, সন্ধ্যার আগে বাড়ি ফিরবি। তোর বান্ধবী না থাকলে আমি বাসায় দিয়ে আইতাম। হ্যাঁ ভাইজান, এখনই বের হব, লেট করবো না। এরপর কায়রা প্রীতিশার দিকে ঘুরে মুচকি হেসে বলে, আর ভাবি, ফোন নাম্বারটা দিয়ে যাও, মাঝে মধ্যে ফোন টোন দিব তো। এসব কি শুরু করছস? কবির মাথায় হাত তুলে বলে, সানগ্লাস কপালে উঠিয়ে বলল। কায়রা কবিরকে বলে, তুমি চুপ থাকো তো ভাইজান। প্রীতিশা পরক্ষণে হেসে কায়রাকে বলে, নাম্বার সেভ করো বলছি। নাম্বার সেভ করে কায়রা ঘুরিয়ে চলে যেতে যাবে, ঠিক তখনই এক শক্তপোক্ত ওড়না বুকের সঙ্গে ধাক্কা লেগে পিছলে পড়ে যেতে গেলে মুহূর্তেই এক বলিষ্ঠ বাহু তাকে আগলে ধরে। ভয় কায়রা চোখ বন্ধ করে খিচে ফেলে, একটু ধাতস্থ হয়ে চোখ তুলে রেখেই বলে, আমার কোমরে ব্যথা পাচ্ছি না কেন? এতক্ষণে তো ভেঙে যাওয়ার কথা। গম্ভীর কণ্ঠে তাতে দাঁত চেপে কেউ বলে, পড়লে তো ব্যথা পাবে, ইডিয়েট। ধমক খেয়ে কায়রা ছিটকে তাড়াতাড়ি করে দাঁড়ায়। চোখ খুলতেই সামনে প্রিশানকে দেখে মুহূর্তেই ঠোঁটে এক চিলতে হাসি খেলে যায় কায়রার। পুরো দৃশ্যটাই যেন সিনেমার মতন লাগলো তার কাছে। ভাবনার মাঝে প্রিশান তেজি স্বরে বলল, যেখানে যাও ঝড় নিয়ে আসো কেন, স্বাভাবিক থাকতে পারো না কোথাও? কায়রা তার বোকামি বুঝতে পেরে বলে, এক্সট্রিমলি সরি স্যার। এরই মাঝে পিছন প্রীতিশাকে মেলায় থেকে অবাক চোখে তাকিয়ে বলে, তুই মেলায় এসেছিস? কই, আমাকে তো বলিসনি তো। প্রীতিশা থমকে যায়, কি বলবে বুঝতে উঠে পারে না। ভাগ্য ভালো কাবির তখন আশেপাশে নেই, প্রাকৃতিক ডাকে কোথাও গিয়েছে। কিন্তু প্রীতিশা কি বলে সামাল দেবে বুঝতে পারছিল না। এদিকে ওইদিকে তাকাচ্ছিল ভয় চোটে, কোনো মতে আমতা আমতা করে বলতে চাইলো, ওই আসলে ভাইয়া হয়েছে কি আমি। তারা বুঝলো প্রীতিশা স্যারের বোন। এই প্রীতিশা অবাক হলো প্রচুর, তবে সেসব নিয়ে না ভেবে পরিস্থিতি বুঝে এগিয়ে এসে বলে, প্রীতিশা আমার ফ্রেন্ড হয় স্যার, ও আমার সাথে এসেছে তাই না?
প্রীতিশা তাড়াতাড়ি মাথা নাড়ায়। কায়রা ভদ্রভাবে বলে, ঠিক আছে স্যার, তাহলে এবার আমরা আসি। আসসালাম আলাইকুম। প্রীতিশা সংক্ষেপে মাথা নেড়ে উঠে উত্তর দেয়, ওয়ালাইকুম আসসালাম। ঈশান চোখের চশমা ঠিক করে বলে, আমাকে বললেই তো নিয়ে আসতাম। আচ্ছা চল বাড়ি যাই। বিভান আজ জোর করছিল, বলল মেলায় শেষ দিন, আজ নিয়ে যেতেই হবে, তাই ওকে নিয়ে এসেছি। মেয়েটা তো পায়ের জন্য আসতে পারলো না। প্রীতিশা মাথা নেড়ে বলে, হ্যাঁ বিহানের সঙ্গে আসার প্ল্যান ছিল। যাই হোক, বিভু কোথায়? ঠিক তখনই স্ট্রিট ফুডের প্যাকেট হাতে বিভান এসে হাসি মুখে বলে, মনি তুমিও এখানে এসেছো? হ্যাঁ চল বাসায় যাই, সন্ধ্যা হলো বলে। আর হাতে এগুলো কি? বিভান বলল, আপুর জন্য, তোমার জন্য স্ট্রিট ফুড কিনেছি। আমি তো খেয়েও এসেছি বিভিন্ন আইটেম, এত টেস্টি না এগুলো। প্রীতিশা অল্প হাসলো, আর কোনো কথা না বলে ঈশান, প্রীতিশা আর বিভানকে নিয়ে বাড়ি পথে রওনা দেয় গাড়ি স্টার্ট দিয়ে। তার ছাড়া মেয়েটাও বসায় একা রয়েছে, বেশি দেরি করা ঠিক হবে না। সন্ধ্যার আগে কায়রা বাসায় ফিরে এলো যথারীতি। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আরেক মুহূর্ত দেরি না করে দৌড়ে ঢুকে পড়লো কায়েসির ঘরে। বুকের ভেতর জমে থাকা কথাগুলো সবসময়ের মতো ভাবির কাছে না উগরে দিলে তার শান্তি নেই। তাই ঘর কাঁপিয়ে চিৎকার করে বলল, ভাবি ভাবি কোথায় তুমি? কায়েসি তখন নিঃশব্দে কাপড় ভাঁজ করছিল। কায়রানকে মাত্রই ঘুম পাড়িয়েছে সে। কায়রানও চিৎকারে ধ্যান ভাঙতে সে নরম স্বরে ধমক দিল, আরে কি করছো? আস্তে কথা বলো, কায়ান তো এইমাত্র ঘুমোলো। কায়রা একগাল হেসে বলল, আর তাহলে আমার রুমে আসো কুইক। মাথা নেড়ে সম্মতি জানায় কায়েসি। কায়রা এর ঘরে গিয়ে দুজনে বারান্দায় বসলো। কায়রা মুখ তুলে যাবে তার আগে কায়েসি বিভান গা এলিয়ে বলল, সব শুনবো, তবে তার আগে তেলের বোতলটা নিয়ে এসো, তেল দিতে দিতে গল্প শোনা যাবে, যাও। কায়রা ব্যথাতুর দৃষ্টিতে তাকিয়ে রইল ভাবির দিকে। আবার কিসের তেল? ভাবি এমন করছো কেন? আমি তেল দেব না, তেল দিলে কেমন দেখায় জানো, ইয়ে। কথাটা বলে নাক মুখ কুচকে ফেলেছে। কায়েসি হেসে উল্টো এরূপ ভঙ্গিমায় বলল, তোমার চুল দেখেছো, দিন দিন ঘোড়ার লেজের মতো রং ধরছে। আর কথা নয়, গিয়ে নিয়ে এসো। আর কোনো তর্ক না করে কায়রা তেলের বোতল এনে দিল। কায়রা মেঝেতে বসতে কায়েসি তার লম্বা চুল রবার ব্যান্ড খুলে তেল ঢেলে দিতে শুরু করলো। আঙুলের ছোঁয়ায় আলতো ম্যাসাজ করলো। মাথায় এরকম হালকা ম্যাসাজ পেতেই কায়রার চোখ আপনা আপনি বুঝে এলো। কি বলতে এসেছিল সব ভুলে গিয়ে আরামের ঢেউতে ভেসে গেল সে। কায়েসি মৃদু স্বরে বলল, এত সুন্দর লম্বা চুলের যত্ন নাও না কেন? এভাবে তেল লাগালে দেখবে কত আরাম লাগে। মাথা ব্যথা, ভারী ভাব সব একেবারে উধাও হয়ে যায়। চোখ বুঝেই কায়রা ফিস ফিস করে বলল, হ্যাঁ ভাবি, এবার সিরিয়াসলি খুব আরাম লাগছে। কায়েসি আলতো করে তেল দিতে দিতেই বলল, এবার বলো কি যেন বলতে চেয়েছিলে, তখন তো ছুটে আসলাম। কায়রা চোখ খুলে হালকা নড়ে চড়ে বসলো। ও হ্যাঁ, জানো আজ কি হয়েছে? আজ ঈশান স্যারের সঙ্গে দেখা হয়েছিল। কায়েসি স্বাভাবিক ভঙ্গিতে বলল, তা তো তোমার সঙ্গে প্রায় রোজই দেখা হয়। কায়রা সঙ্গে সঙ্গে মাথা নেড়ে আপত্তি জানালো। উচ্ছ্বাসিত হয়ে বলতে লাগলো, আরে না না, পুরোটা শোনো আগে। স্যারের একটা বোন আছে, যদিও আমি জানতাম না, আর তার সঙ্গে কাবির ভাইয়ের কিছু মিছু চলছে। আজ মেলায় দুজনকে হাতে নাতে ধরেছি। কায়েসি না বুঝতে পেরে বিস্মিত ভ্রু কুচকে বলল, কিছু মিছু মানে? কায়রা দীর্ঘশ্বাস ফেলে বলল, উফ ভাবি, কিছু মিছু মানে প্রেম, প্রেম, একেবারে খাঁটি প্রেম, বুঝছো? কায়েসি হঠাৎ তেল দেওয়া বন্ধ করে দিল। কাবির প্রেম করছে? অবিশ্বাস্য। কায়রা হেসে উঠল। আমারও প্রথমে তাই লেগেছিল, তবে মেয়েটা দেখতে বেশ ভালোই মানাবে দুজনকে। কায়েসি একটু ভেবে নিয়ে বলল, আচ্ছা এই প্রেম সফল হওয়ার চান্স কতটা বলতো? কোনো প্রফেসর কি সহজে তার বোনকে এত ছন্দ ছাড়া বেপরোয়া ছেলের হাতে তুলে দেবে? কায়রা অবাক চোখে তাকায়। এসব কি বলছো ভাবি? আমার ছোট্ট ভাই যেন কোনোদিন দিয়ে খারাপ নাকি? কায়েসি হেসে নরম স্বরে বলল, আমি খারাপ বলিনি, কথার
মানে ভুল বোঝো না, আমি শুধু বাস্তবটার কথা বললাম। তুমি একটু লজিক দিয়ে ভেবে দেখো তো। কায়রা হঠাৎ উঠে দাঁড়ায়, তীক্ষ্ণ দৃষ্টিতে কায়েসের দিকে তাকিয়ে চোখ মুখে একরাশ আত্মবিশ্বাস নিয়ে বলল, আমার ছোট ভাইজানকে আমি চিনি, তাই নির্দ্বিধায় বলতে পারি, যদি সে সত্যি ভালোবাসে তাহলে যে কোনো মূল্যে ভাবিকে নিজের করেই ছাড়বে। কায়েসি তেলের বোতলটা পাশে সরিয়ে রেখে তার ছেলের হাসি হাসলো, কিছুটা ক্যান করেই বলল, কি করবে সে? না মারলে তোমার বড় ভাইয়ের মতন তুলে নিয়ে আসবে নাকি? কায়রা মাথা নেড়ে মুচকি হাসলো, এরপর দৃঢ় মনোবলের সহিত বলল, উফ, দুটো কাহিনীকে এক করে ফেলো না। তোমার মতো ছিল না, তাই বড় ভাইজান তুলে নিয়ে এসেছিল, কিন্তু ছোট ভাবির মত আছে, তাই সবাইকে মানিয়ে ভাবিকে নিয়ে আসবে আমার ছোট ভাইজান, যদি আমি খুব ভুল না করি। কায়েসির কথায় পিঠে দীর্ঘশ্বাস ফেলে আলতো হাসলো, অন্তঃপর নীরের স্বরে বলল, তোমার কথাই জয় হোক, ভাগ্য যেন তার পক্ষেই থাকে। বিশ্বাস করো, আমিও এটাই চাই। প্রীতিশা বাড়িতে ফিরে কবিরকে আগে ফোন করলো, শান্ত গলায় জানিয়ে দিল সে ভাইয়ের সাথে ফিরেছে, একদম সেফলি। কবির ওপাশে নিশ্চুপ হয়ে শুনলো। হঠাৎ না বলে চলে যাওয়ায় কবির যে চিন্তা করছে সেটা প্রীতিশা টের পেলেই ঠিকই, কিন্তু কবিরের গলায় তার ছেটে ফোটাও প্রকাশ নেই। খুব সংক্ষেপে শুধু বলল, আচ্ছা, রাইখা দেও এখন। ফোনটা কেটে যেতে প্রীতিশের বুকের ভিতরটা কেমন জমাট হয়ে গেল, আবারও সেই পুরনো হতাশা। কবির কি আদৌ কখনো অনুভূতির কথা বলবে, নাকি সবসময় এলোমেলো উদাসীনতার আড়ালে নিজেকে লুকিয়ে রাখবে? অপ্রকাশিত অধরা হয়ে এইসব ভাবনার মাঝে হঠাৎ ফোন বেজে উঠলো। ফোন করছে কায়রা। কায়রা ফোন করে জানিয়ে দিয়েছে কালকে দেখা করতে ভার্সিটিতে। পরদিন ক্যান্টিনে ঠিক সময়ে এসে বসেছিল প্রীতিশা, পাশে তার বান্ধবী ইসরাত। কফি খেতে খেতে আড্ডা দিচ্ছিল দুজন। কফির কাপে চুমুক দিতে দিতে প্রীতিশা জিজ্ঞেস করলো, ইসরাত, পড়াশোনার অবস্থা কেমন তোর? ইসরাত চেয়ার হেলান দিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, হতাশার সুরে বলল, খুব বাজে, বলার মতো কিছু নেই। প্রীতিশা হালকা হেসে বলল, আরে দূর, একদিন থেকে মন দিয়ে পড়া শুরু করলে দেখবি এমনি সব কভার হয়ে যাবে। ইসরাত শুধু মাথা নেড়েই সায় দিল। ঠিক তখনই কায়রা এসে হাজির। প্রীতিশার পাশের চেয়ারের কাছে এসেই বসে পড়ল। একটু কষ্ট দিয়ে ফেললাম তোমায়? আরে না আপু, একদমই না। প্রীতিশা হন্তদন্ত হয়ে দ্রুত বলল। কায়রা ব্যাগ খুলে খুব যত্ন করে একটা টিফিন কারি বের করলো। সেটা প্রীতিশার হাতে দিয়ে অনুনয়ে সুরে বলল, এটাই বাসায় গিয়ে স্যারকে খাওয়াবে, আর বাচ্চাদেরও অনেকগুলো আছে এতে। এখানে পিঠে পুলি আর পায়েস আছে, জীবনে প্রথমবার এত কষ্ট করে বানিয়েছি, সেই ভরে উঠে। আর হ্যাঁ, তুমি বলবে এটা তুমি বানিয়েছো, আমার কথা ভুলেও বলবে না কিন্তু। প্রীতিশা ভুকুচকে ফেললো। একটু অদ্ভুত লাগলো এই শুনে যে তার ভাইয়ের জন্য কেন খাবার বানিয়ে নিয়ে আসবে। বিষয়টা অদ্ভুত লাগার মতনই, তবে মুখে তা প্রকাশ না করে স্বাভাবিক হয়ে বলল, আপু, তুমি কষ্ট করে বানিয়েছো যখন তুমি দিও, আমি কেন? কায়রা মলিন একটা হাসি হাসলো, চোখ মুখে অমুদ্রিত কষ্টের ছাপ পড়লো। আমি দিতে পারলে তো নিজেই দিতাম, সে তো আমাকে দু চোখে দেখতেই পারে না। আমি দিলে খাবারটা খাওয়া তো দূরে, ছুঁড়ে ফেলতেও পারে, আমি নিশ্চিত। প্রীতিশা অবাক হয়ে বলল, না না, এমনটা কেন করবে ভাইয়া? আমার ভাইয়া অতটাও রাগী নয়। কায়রা দীর্ঘশ্বাস ফেলে বলল, সে অনেক গল্প, পরে না হয় বলবো। আমার সুইট কিউট ভাবি, এইটুকু তো করে দিতে পারো প্লিজ? ভাবি শব্দটা কানে যেতেই প্রীতিশার গাল দুটো আচমকা লাল হয়ে উঠল। অজান্তে সে বলে গেল এমন আদুরের স্বরে, তাই আর আপত্তি না করে মৃদু হেসে বলল, ঠিক আছে, বাসায় গিয়ে দেব। তার মুখ উজ্জ্বল হয়ে উঠল, উচ্ছ্বাসিত হয়ে বলল, থ্যাংক ইউ, আমার ক্লাস আছে, এখনই যাই, বাই ভাবি। শেষ কথাটা সুরে টেনে বলে ফ্লাইং কিস দিয়ে চলে গেল কায়রা। আর প্রীতিশাও মাথা নেড়ে সম্মতি জানালো, সে বাড়িতে গিয়ে তার ভাইকে দেবে। কায়রা চলে যেতে ইসরাত কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে বলল, এই তোকে ভাবি বললো কেন? এই আপুকে তো আমি চিনি,
আমাদের সিনিয়র হয়। প্রীতিশা লাজুক স্বরে চোখ নামিয়ে বলল, ওই আপুর ভাই আর আমি পরিচিত, তাই আর কি। ইসরাত মুচকি হেসে বলল, ও এই ব্যাপার, বুঝি বুঝি, সব বুঝি। প্রীতিশা ইসরাতের হাতে মৃদু চাপড় দিয়ে নিজের মুখ দুই হাত ঢেকে লাজুক স্বরে বলল, আরে যা তো, কি না কি ভাবছিস, লজ্জা লাগে তো। কায়রা গতকাল বাড়ি ফেরেনি, রাতটা বাড়ির বাইরে কাটিয়েছে। এই অস্বাভাবিক ঘটনায় কায়েসীর বুকের ভেতর অজানা শঙ্কার ঢেউ তুলছিল। হ্যাঁ, অস্বাভাবিকই তো, কারণ যত কাজের চাপই থাকুক না কেন, কায়রা কখনো বাইরে রাত কাটায় না। শত কাজ শেষে রাতে বাড়িতে ফেরে, কিন্তু আজ সবকিছু যেন ব্যতিক্রম। ফোন করতে গিয়েও করা হয়নি আর। কায়েসী জানে ফোন করলে কায়রা নিশ্চয় মজা নেবে বিষয়টা নিয়ে, সেই সব ভেবে আর ফোন করা হয়নি। এইসবের জন্য কাল রাতে ঘুমিয়েও হয়নি কায়েসীর। কাল রাতে থেকে শুধু নীরবে কায়রার ফেরার অপেক্ষা করতে থাকে সে। সকালের দায়িত্বগুলো কায়েসী যথারীতি সামলে নিয়েছে। কায়ানকে সকালের খাবার খাইয়ে খেলনার সরঞ্জাম দিয়ে বসিয়ে দিয়েছে মাদুরের ওপর। শিশুটা ছোট, দুনিয়ায় তখন শুধু রঙিন খেলনা আর কল্পনার রাজ্য নিয়ে। বাইরের কোনো উদ্দেশ্য সেখানে ঢোকার পথ পায়নি। হঠাৎ সদর দরজায় শব্দ হলো। শব্দটা কানে যেতে কায়েসী প্রায় দৌড়ে নিচে নেমে এলো। দরজা খুলতেই দেখা গেল কায়রাবকে। তার চোখে মুখে গভীর ক্লান্তির ছাপ। রাতে ঘুম হয়নি তারও স্পষ্ট বোঝা যাচ্ছে। কায়েসী বুঝলো আর মনে সন্দেহের দানা বাঁধলো। তাই ক্লান্তি দেখার অবকাশ না পেয়ে কায়েসীর মনে জমে থাকা প্রশ্নগুলো একেবারে উকড়ে বেরিয়ে এলো। ক্রুদ্ধ হয়ে বলতে লাগলো, কাল সারা রাত কোথায় ছিলেন আপনি? বাসায় আসেননি কেন? আজ দুপুরে গাড়িতে যাচ্ছিল, আর আপনি এখন? কথাগুলো শেষ হওয়ার আগে কায়রা তর্জনীর আঙুল তুলে কায়েসীর ঠোঁট চেপে ধরে। সে মুহূর্তে সমস্ত অভিযোগের শব্দ থেমে যেন গেল। কায়েসীও ভ্রু কুঁচকে নিল কায়রাবের শান্ত ক্লান্ত মুখ দেখে। একটু পর কথা বলি, এখন ভীষণ ক্লান্ত আমি, আগে একটু ঘুমাতে দাও, আমি রুমে যাচ্ছি। এই কথা বলে কায়রাব ধীরে ধীরে সিঁড়ি ধাপ পেরিয়ে নিজের ঘরের দিকে এগিয়ে যায়। কিন্তু কায়েসী সহজে ছত্র ছাড়বার পাত্রী নয়। উত্তর না পাওয়া পর্যন্ত তার জেদ থেমে যায় না। তার প্রশ্নের উত্তর চাই। তাই কায়রা পিছু পিছু সেও সিঁড়ি বয়ে উঠে আসে। ঘরে ঢুকে কায়েসীর চোখ পড়ে আরেক দফা অস্বাভাবিক দৃশ্য। বাইরের পাঞ্জাবিটা না খুলে আয়েশি ভঙ্গিতে বিছানায় শুয়ে আছে কায়রা। জুতাটা পর্যন্ত খুলেনি। এমনটা সে কখনো করে না, কারণ কায়েসী এসব অপছন্দ করে। এ কথা কায়রা ভালো করেই জানে। আজ যেন সবকিছু নিয়ম ভেঙে চলেছে। এই অনিয়মিত কায়েসীর মাথার ভেতরে রাগটা আরো উচকে দিল। রাগ যেন তরতর করে বেরিয়ে চলেছে। সে কায়রাবের পাশে বসে চেঁচিয়ে উঠল, এখন ঘুমাতে পারবেন না আপনি, উঠুন বলছি, আগে আমার সব প্রশ্নের উত্তর দিন। চেঁচামেচিতে কায়রাবের চোখ বন্ধ হলো, কিন্তু খুলে ফেললো। ভ্রু কুঁচকে বিরক্তির স্বরে উঠে বসে সে বলল, এসব কি শুরু করেছো কায়েসী? এসে থেকে দেখছি। বললাম তো আমি ভীষণ ক্লান্ত। কিন্তু কায়েসী থামার মেয়ে নয়। গলার স্বর আরো চড়া করে উঠে পড়ে, তাই শুধু করেছি, আপনি রাতে বাড়ি ফেরেননি কেন? কি এমন রাজকার্য করে এসেছেন যা আমাকে বলা যাচ্ছে না? সত্যি করে বলুন, কার সঙ্গে রাত কাটিয়ে এসেছে বলুন। কথাটা শুনে মুহূর্তের জন্য কায়রা মুহূর্তের মধ্যেই থমকে যায়। তারপর ঠোঁটের কোণে এক চিলটে বাঁকা হাসি ফুটিয়ে কায়েসীকে পরীক্ষা করতে বলে, যে মেয়ের সঙ্গে রাত কাটাই না কেন, তাতে তোমার কি? তুমি তো আর আমাকে ভালোবাসো না। কায়েসী চোখ তুলে তাকিয়ে কঠিন স্বরে বলে, আপনি আমার স্বামী, এটা ভুলে যাবেন না। আমার সবকিছু জানার অধিকার আছে। কায়রা হাসি আর গভীর হয়, আমারও তো 4টা বিয়ে করার অধিকার আছে। কায়েসী কণ্ঠ হঠাৎ কেঁপে ওঠে, হতাশ গলায় বলে, কি? আপনি এমন কথা কিভাবে বলতে পারলেন? কায়রা ভেসে উঠে উচ্চ স্বরে, আরে রিল্যাক্স, মজা করছিলাম। এক বউ সামলাতেই হাড় ক্ষয় হয়ে যাচ্ছে, আবার 4 বউ? কায়েসী ব্যথাতুর ভঙ্গিতে বলে, আপনার মুখে এমন মজা মানায় না। কায়রা আর কিছু না বলে ফোনটা তুলে নেয়। কায়েসী এইসবের মানে বুঝতে পারছে, তাই আর না জ্বালিয়ে কাউকে কল দিয়ে রিসিভ হতে কায়রা বলে, কাল রাতে আমরা কি করছিলাম বলতো সবুজ? ওই পাশ থেকে সবুজ খানিকটা হতচকিত গলায় বলে, এইটা কি অদ্ভুত প্রশ্ন ভাই।
যা জিজ্ঞেস করেছি সেটার উত্তর দে। কাল আমরা দলের ছেলেপুলেরা মিলে সারা রাত বারবিকিউ পার্টি করেছি, সঙ্গে কয়েক বোতল মাল। এর আগে কারা ফোন কেটে দেয়। কায়েসের দিকে তাকিয়ে বলে, শুনেছ, কোনো বেয়ে লোকের কাছে ছিলাম না আমি। আমার সম্পর্কে এত জঘন্য ধারণা এলো কিভাবে তোমার মাথায়? কায়েসের দৃষ্টি নামিয়ে নেয়, ধীর স্বরে বলে, রাজনীতিতে ভালো মানুষ খুব কম থাকে, আর তাদের চরিত্র খুব একটা ভালো থাকে না। কারাব শান্ত স্বরে বলে, ভালো মানুষ কম থাকে কথাটা ঠিক, কিন্তু সবার নারী দোষ থাকে না, কেউ কেউ এক নারীতে আসক্ত থাকে, আমার মতো। এই কথা শুনে কায়েসি উঠে চলে যেতে চাইলে আচমকা কারাব তার হাত ধরে টেনে আবার নিজের মুখের কাছে বসিয়ে দেয়। তারপর এক হাতে জড়িয়ে ধরে চোখে দুষ্ট হাসি এনে কায়েসের দিকে গম্ভীর ভাবে তাকিয়ে বলে, আমার জন্য চিন্তা করছিলে তাই না কায়েসি? তোমার বুকের জ্বালানি আমি স্বামীর চিন্তায়, ঠিক কিনা বলো? কায়েসি দ্রুত নিজেকে ছাড়িয়ে নেয়, এদিক ওদিক তাকিয়ে ছটফট করতে থাকে, তবু নিজে নাজুকতা গোপন করে বলে, একদমই না। আমায় কেন চলবে? অধিকার আছে বলে প্রশ্ন করেছি আমি। বউ আমি আপনার, আর আপনিও বাধ্য উত্তর দিতে। কায়রব দীর্ঘশ্বাস ফেলে নিজের বুকে হাত বোলায়, গলায় জমে থাকা আক্ষেপ ঝরে পড়া কথার কখনো তো মিথ্যেও বলতে পারো, শুধু একবার বললেই পারতে আমি আপনাকে ভালোবাসি, তাই এমন করছি। এই মৃত্যুটুকু শুনলেও তৃষ্ণার্ত বুকটা শান্ত হয়। বিকেলে গড়িয়ে সন্ধ্যা নেমেছে। প্রীতিশা ঘরে ফিরে কায়রার দেওয়ালে টিফিন বক্সটা আলতো করে রান্নাঘরের টেবিলে রেখে দেয়। ফ্রিজে তোলার প্রয়োজন বোধ করে না, কারণ শীতের দিনে এইসব খাবার নষ্ট হওয়ার ভয় নেই। আর একটু পরেই তো পিছন ফিরবে, তখনই পিঠেগুলো গরম গরম দেওয়া যাবে। এইসব ভাবনায় মাঝে দরজা শব্দ পায়। পিছন এসে গেছে, সঙ্গে বিভান বরাবরের মতন প্রীতিশাকে হাই বলে সোজা নিজের ঘরে ঢুকে যায়। প্রীতিশা মৃদু স্বরে পিছনকে বলে ওঠে, ভাইয়া ফ্রেশ হয়ে টেবিলে আসো। আচ্ছা বলে পিছন ঘরের দিকে যায়। কিছুক্ষণ পর ফ্রেশ হলে এসে টেবিলে বসতে প্রীতিশা একটি প্লেটে পিঠেগুলো আর পাশে বাটি ভরা পায়েস তুলে দেয়। খাবার দেখে বিভান অবাক হয়ে তাকিয়ে থাকে। এসব কখন বানালি? প্রীতিশা জিভ দিয়ে ঠোঁট ভিজে একটু ভেবে নেয়, তারপর স্বাভাবিক ভান করে বলে, ওই আর কি, হুট করেই ভাবলাম দেখো খেয়ে ঠিক আছে কিনা। পিঠে পুলি আর পায়েস পিছানের দুর্বলতা, কারণ পিছন আগে ভোজন রসিক মানুষ ছিল। শীত গ্রীষ্ম নির্বিশেষে পিছনের স্ত্রী বৃথা এগুলো বানিয়ে রাখতো, শুধু তার স্বামীর পছন্দের কথা ভেবে। একদম পাক্কা ঘরণী ছিল পৃথা। পিছনের মুখে কিছু বলার আগে সব হাজির করতো সে। পৃথা চলে যাবার পর সেই স্বাদ, সে যত্ন সব যেন হারিয়ে গেছে। ঠিক মতো খাওয়া দাওয়া আর করা হয়ে ওঠে না। হঠাৎ প্রীতিশার কণ্ঠস্বরে আর ভাবনার সুতো ছিঁড়ে যায়। কি হলো ভাইয়া, খাচ্ছ না যে কেন? হ্যাঁ খাচ্ছি, বাচ্চাদেরও ডাক, ওরাও তো এগুলো খুব পছন্দ করে। আমি বরং দিয়ে আসছি ওদের রুমে, তুমি শুরু করো, ওরা গেমস খেলতে বসে গেছে নিশ্চয়ই। এই বলে প্রীতিশা বাকি পিঠেগুলো আর পায়েস নিয়ে প্রিহার ঘরে যায়। বিভানও সেখানে এসে খাবার রেখে চোখ মুখ উজ্জ্বল করে তোলে। দুই ভাই বোন মিলে খেতে বসে যায় উচ্ছ্বসিত হয়ে। তাদেরও পিঠে পুলি খুব পছন্দ। অনেকদিন পর বিশান যেন মন ভরে খায়। খাওয়া শেষ অজান্তেই ঠোঁটের কোণে এক ফোঁটা হাসি খেলে যায়। তাই সে প্রীতিশাকে ডেকে বলে, এটা কি সত্যি তুমি বানিয়েছিস? প্রীতিশা প্রথমে ভাইয়ের দিকে তাকায়, ভাবলো ধরা পড়ে গেল নাকি, তাই একটু উত্তেজিত করে বলে, হ্যাঁ মানে আমি ছাড়া আর কে। কথার মাঝে ভীষণ পকেট থেকে 1000 টাকার নোট বের করে এগিয়ে দেয়। একগাল হেসে বলে, সত্যি বলছি, অনেকদিন পর তৃপ্তি করে খেলাম তোর হাতের রান্না, এত সুস্বাদু কবে হলো বলতো? আর এই টাকাটা রাখ। প্রীতিশা হাসি মুখে টাকা নেয়, আর অদ্ভুত ভাবে তার ভাইয়ের হাসি মুখটা অনেকদিন পর লক্ষ্য করলো। সচরাচর ভীষণ হাসে না কেমন, তার মানে খাবারটা তার ভাই সত্যি খুব ভালো লেগেছে। কিন্তু মনটা অন্য কথা ভাবলো। আবার মনে মনে ঠিক করে ফেললো, কাল ভার্সিটিতে গিয়ে কায়রার হাতে এই টাকাটাই তুলে দেবে। এটা যে আসলে তারই প্রাপ্য।
যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন, আর ভুল হলে সেটা আমাকে একটু ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। তোমাদের এইটুকুনি ভালোবাসাই আমার দরকার।